এই যে 25-26 বছর বয়সী মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ওর নাম প্রিয়াঙ্কা সিং। 2005 সালে মিরাটে একটা বেশ বড়সড় ফ্যাশন শো হয়েছিল, যেখানে এই দুর্দান্ত সুন্দরী এবং স্মার্ট মেয়েটি মিস মিরাট অ্যাওয়ার্ড পেয়েছিল। আর সেই অ্যাওয়ার্ডটা হাতে পাওয়ার পর প্রিয়াঙ্কা সবার সামনে বলেছিল, আমার এই সাকসেসের পেছনে সবচেয়ে বড় হাত আমার মায়ের। শুনতে একদম পারফেক্ট গল্পের মতো লাগছে না? কিন্তু সত্যি কথা বলতে জীবন কখনোই এরকম সিনেমার মতো সুন্দর হয় না। আপনি জানলে চমকে যাবেন, এই ঘটনার মাত্র কয়েক বছর পর এই মিষ্টি মেয়েটাই বদলে গেল এক ভয়ঙ্কর ক্রিমিনালে। সে এমন এক কাণ্ড করে বসলো যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। শুধু কল্পনা কেন, আমার আপনার মতো সাধারণ সুস্থ মস্তিষ্কের মানুষের দুঃস্বপ্নেও এসব ভাবনা আসবে না। যে মেয়েটি মিস মিরাট হওয়ার পর গোটা দুনিয়াকে বলেছিল, আমার সাকসেসের পেছনে সব থেকে বড় হাত আমার মায়ের, তার ঠিক কয়েক বছর পরেই সেই মায়ের খুন অভিযোগেই গ্রেফতার করা হয় এই প্রিয়াঙ্কা সিংকে। নমস্কার, আমি অপূর্ব। আর আজ আমি আপনাদের এমন একটা কেসের কথা বলবো যেটা শোনার পর আপনি আপনার চিরাচরিত সম্পর্কগুলো নিয়ে আরেকবার ভাববেন। এই যেমন ধরুন, মা বাবা সন্তানের সম্পর্ক তো পৃথিবীর সব থেকে পবিত্র সম্পর্ক, আমরা তো সেটাই জানি। কিন্তু মাঝে মাঝে এই সম্পর্কগুলো যখন ধোঁকা দিয়ে দেয়, তখন অনেকগুলো জীবন নষ্ট হয়ে যায়। আজকের এই কেসটা এমন এক অন্ধকার সত্যি যেটা কেউ কল্পনাও করতে পারবে না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য বিট্রায়াল অফ মিস মিরাট। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আপনাদের সবার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ। আমরা সবসময় চেষ্টা করি আউট অফ দ্য বক্স কেস এই চ্যানেলে নিয়ে আসার, চেষ্টা করি আপনাদেরকে একটু সচেতন করার, একটু ভাবানোর। কারণ আমি যেমনটা সবসময় বলি, এই চ্যানেলটা আমার কাছে একটা বিরাট বড় পরিবারের মতো। তাই আমি চাই এই পরিবারের সবাই খুব সচেতন থাকুক এবং সজাগ থাকুক। তো আপনাদের কাছেও একটা অনুরোধ, যারা যারা আমাদের ভিডিও দেখেন এবং আমাদের ভিডিও ভালো লাগে, তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের একজন পার্মানেন্ট মেম্বার হয়ে যান। বিশ্বাস করুন, এই একটা ক্লিক হয়তো আপনার কাছে কিছুই না, কিন্তু আমাদের কাছে বিরাট বড় মোটিভেশন। যাই হোক, চলুন ভিডিও শুরু করা যাক। উত্তরপ্রদেশের মিরাট শহর, এই শহরেরই একটা পশ এলাকা হলো প্রেম প্রয়াগ কলোনি। আর এই কলোনিতেই থাকতেন প্রেমবীর সিং আর তার স্ত্রী সন্তোষ দেবী। প্রেমবীর সিং ছিলেন একজন রিটায়ার্ড সরকারি অফিসার। আশা করি বুঝতেই পারছেন, বেশ সচ্ছল আর সোশ্যালি রেসপেক্টেড একটা ফ্যামিলি। পাড়ার লোকজন তাদেরকে বেশ শ্রদ্ধা করে। ওদের দুজনের মোট 3 ছেলে মেয়ে। বড় মেয়ের বিয়ে হয়ে গেছিল অনেক আগেই, আর ছেলে গৌরব তখন পড়াশোনা নিয়ে ব্যস্ত। আর সবার ছোট ছিল প্রিয়াঙ্কা সিং, মানে বাড়ির সব থেকে আদরের মেয়ে। প্রিয়াঙ্কা ছিল যাকে বলে বিউটি উইথ ব্রেন। 2002 সালে সে ফ্যাশন ডিজাইনিং নিয়ে ডিপ্লোমা শেষ করে। তবে শুধু পড়াশোনা নয়, প্রিয়াঙ্কা গ্ল্যামার ওয়ার্ল্ডেও ইন্টারেস্টেড ছিল ভীষণভাবে। আর সেজন্যই প্রিয়াঙ্কা 2005 সালে মিস্টিকা গ্রুপ আয়োজিত একটা ফ্যাশন কন্টেস্টের নাম লেখায়। স্টেজে যখন প্রিয়াঙ্কা কনফিডেন্সের সাথে র্যাম্প ওয়াক করত, তখন সবার চোখ ওর দিকেই আটকে থাকত। আর রেজাল্ট যা হওয়ার ছিল তাই হলো। প্রিয়াঙ্কা জিতে নিল মিস মিরাটের খেতাব। রাতারাতি একটা সাধারণ মেয়ে হয়ে গেল লোকাল সেলিব্রিটি। খবরের কাগজে ছবি, মানুষের প্রশংসা, সব মিলিয়ে এক দারুণ সময়। সেদিন মিস মিরাট খেতাব জয়ের পর হাসি মুখে প্রিয়াঙ্কা বলেছিল, তার এই সাফল্যের পেছনে সব থেকে বড় অবদান তার মায়ের। এবার এই অবধি সব ঠিকঠাকই ছিল। তারপর এলো 2006 সাল। কেরিয়ারকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রিয়াঙ্কা পাড়ি দিল দিল্লিতে। সেখানে একটা নামী কলেজে গিয়ে গ্র্যাজুয়েশনে ভর্তি হলো, এবং তখন থেকেই প্রিয়াঙ্কা বাড়ি ছেড়ে থাকতে শুরু করলো কলেজের হোস্টেলে। আর এই হোস্টেল লাইফেই তার জীবনে এন্ট্রি নিল অঞ্জু কুমারী। অঞ্জু কুমারী এসেছিল উত্তরপ্রদেশেরই আরেকটা এলাকা আমরোয়া থেকে। তবে অঞ্জুর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আর প্রিয়াঙ্কার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে আকাশ পাতাল তফাৎ। অঞ্জুর ছোটবেলা কিন্তু খুব একটা ভালো ছিল না। খুব অল্প বয়সেই সে তার বাবাকে হারায়, এবং এরপর থেকে এক অদ্ভুত সামাজিক আর পারিবারিক সমীকরণে অঞ্জুর মা তার নিজের দেওরকে, মানে অঞ্জুর কাকাকে বিয়ে করে। এবার এই ধরনের ক্রিটিক্যাল ফ্যামিলি স্ট্রাকচারের মধ্যে বড় হওয়া অঞ্জু মানসিকভাবে হয়তো একটু অন্যরকম ছিল। আর হ্যাঁ, অঞ্জুর এক ভাইও ছিল, যার নাম অজেন্দ্র কুমার। সে পেশায় একজন ইঞ্জিনিয়ার। এই নামটা কিন্তু মনে রাখবেন, এই গল্পে তারও এন্ট্রি হবে কিছুক্ষণ পর। যাই হোক, দিল্লির এই হোস্টেলে প্রিয়াঙ্কা
আর অঞ্জু হলো রুমমেট। এবার প্রথম আলাপটা জাস্ট হ্যালো হাইতে থাকলেও খুব অল্প সময়ের মধ্যেই এই দুজনের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়ে গেল। কিন্তু সেই বন্ডিংটা যে নর্মাল ফ্রেন্ডশিপের সীমানা ছাড়িয়ে অন্য কোথাও চলে যাচ্ছে, সেটা কিন্তু প্রিয়াঙ্কা শুরুতে টের পায়নি। একদিকে প্রিয়াঙ্কা ছিল সুন্দরী আর একটু সফট কেয়ারিং, আর অন্যদিকে অঞ্জু ছিল তার ঠিক উল্টো, একটু ডমিনেটিং আর ভীষণভাবে পজিটিভ। কিন্তু এই যে একটা নর্মাল ফ্রেন্ডশিপের মোড় ঘুরে যাওয়া, এর পেছনে ছিল খুব ছোট ছোট ইমোশনাল কারণ। যেমন একদিনের কথা যদি বলি, প্রিয়াঙ্কা সেদিন কলেজ থেকে ফিরতে একটু দেরি করেছিল, আর এই সামান্য দেরি হওয়াতেই অঞ্জু হোস্টেলে রীতিমতো তুলকালাম কাণ্ড শুরু করে দিয়েছে। প্রিয়াঙ্কা যখন হোস্টেলে ফিরল, তখন অঞ্জুর চোখে মুখে যে টেনশন আর পাগলামি সে দেখেছিল, সেটা তাকে রীতিমতো অবাক করে দিয়েছিল। প্রিয়াঙ্কার মনে হয়েছিল যে তার জন্য কেউ এতটা বেশি ফিল করে, আর এই ফিলিংসটা তাকে একটা অদ্ভুত আরাম দিয়েছিল। সুন্দরী হওয়ার জন্য কলেজে প্রপোজাল তো সে প্রচুর পেয়েছে, কিন্তু এইভাবে ওর কেয়ার এর আগে কেউ করেনি। আর এই ব্যাপারটা কিন্তু মোটেই একতরফা ছিল না, কিছু উল্টো ঘটনাও ঘটেছিল। এই যেমন অঞ্জু যখন একবার ভীষণ অসুস্থ হয়ে পড়ে, প্রিয়াঙ্কা তখন নিজের ক্লাস, নোটস, পড়াশোনা সব বিসর্জন দিয়ে দিনরাত এক করে অঞ্জুর সেবা করেছিল। আর এই যে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্সি তৈরি হলো, এই ডিপেন্ডেন্সিটাই ধীরে ধীরে বদলে গেল প্রেমে। হোস্টেলের এই চার দেয়ালের মধ্যে তাদের এই সম্পর্ক বাড়তে লাগলো চরম গোপনীয়তায়। অঞ্জু খুব ভালো করেই জানতো প্রিয়াঙ্কাকে ঠিক কিভাবে হ্যান্ডেল করতে হয়। সে প্রিয়াঙ্কাকে বোঝাতে শুরু করলো যে তাদের এই ভালোবাসা কোনো ক্রাইম নয়। সমাজের তথাকথিত নিয়ম ভেঙে দুজন মেয়ে যে একে অপরের সাথে সারা জীবন কাটাতে পারে, এই ধারণাটা সে প্রিয়াঙ্কার মাথায় ঢুকিয়ে দিয়েছিল। অঞ্জু প্রিয়াঙ্কাকে মানসিকভাবে এমনভাবে কন্ট্রোল করতে শুরু করলো যে প্রিয়াঙ্কার কাছে বাইরের পৃথিবীর সবাই তার কাছে শত্রু হয়ে গেল। প্রিয়াঙ্কাও খুব ভালো করেই জানতো যে তাদের এই সম্পর্কটা ওর মা বাবা কোনোদিন মেনে নেবে না। তাই সে মনে মনে ঠিক করে তার কেরিয়ার, তার মা বাবা, তার ব্রাইট ফিউচার সবকিছু একদিকে আর অঞ্জু একদিকে। সে অঞ্জুর সাথে থাকার জন্য যে কোনো রিস্ক নিতে তৈরি হয়ে যায়। অঞ্জু নিজের ভালোবাসা দিয়ে হোক কিংবা নিজের ডমিনেন্স দিয়ে প্রিয়াঙ্কার ব্রেন পুরোপুরি ওয়াশ করতে সাকসেসফুল হয়ে গেছিল। আর এদিকে এই গ্ল্যামারাস মিস মিরাট যে ভালোবাসার নামে এক অতল গহ্বরে পা বাড়াচ্ছে, সেটা মিরাটে বসে থাকা তার সহজ সরল বাবা মা বিন্দুমাত্র টের পায়নি। তারা তখনও ভাবছে মেয়ে দিল্লিতে বড় মানুষ হওয়ার জন্য পড়াশোনা করছে, কিন্তু ততদিনে পর্দার আড়ালে শুরু হয়ে গেছিল এক ভয়ঙ্কর ট্র্যাজেডির কাউন্টডাউন। প্রিয়াঙ্কা আর অঞ্জু দুজনেই ডিসাইড করে ফেলে যে তারা একসাথেই থাকবে। তাদের সামনে বাধা ছিল কেবল দুটোই, এক হচ্ছে এই সমাজ, আর দুই হচ্ছে তার ফ্যামিলি। দুজন মেয়ে এক ছাদের তলায় কিভাবে থাকতে পারে? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই অঞ্জুর মাথায় এলো একটা মাস্টার প্ল্যান। সে প্রিয়াঙ্কাকে একটা আইডিয়া দেয়, যেটা শুনলে আপনারও মনে হবে কোনো থ্রিলার সিনেমার প্লট। অঞ্জু প্রিয়াঙ্কাকে বলে, তুমি যদি আমার ভাই অজেন্দ্রকে বিয়ে করো, তবে লিগালি তুমি আমাদের বাড়িতেই থাকতে পারবে, আর কেউ সন্দেহও করবে না। এবার প্রিয়াঙ্কাও তখন অঞ্জুর প্রেমে এতটাই অন্ধ যে সে এরকম একটা আনরিয়ালিস্টিক এবং রিস্কি প্ল্যানে এক কথায় রাজি হয়ে যায়। অঞ্জু তখন দাবার গুটি সাজাতে শুরু করে। সে তার ভাই অজেন্দ্র কুমারের সাথে প্রিয়াঙ্কার পরিচয় করিয়ে দেয়। এবার অজেন্দ্র ছিল একজন নিতান্তই সহজ সরল মানুষ। সে জানতো না যে তার নিজের মায়ের পেটের বোন তার জীবন নিয়ে একটা ভয়ঙ্কর ছক কষছে। প্রিয়াঙ্কা তার লুক আর গ্ল্যামারাস ইমেজকে কাজে লাগিয়ে অজেন্দ্রকে ইমপ্রেস করতে শুরু করে। আর এত সুন্দরী একজন মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়ে অজেন্দ্রও মনে মনে ভাবছিল যে তার স্বপ্ন বোধহয় এবার সত্যি হচ্ছে, কারণ অজেন্দ্রর মতো একজন অ্যাভারেজ দেখতে ছেলেকে শহরের সবচেয়ে সুন্দরী মেয়ে নিজে ইমপ্রেস করার চেষ্টা করছে। ব্যাস আর কি, খুব অল্প সময়ের মধ্যেই অজেন্দ্র প্রিয়াঙ্কার প্রেমে রীতিমতো হাবুডুবু খেতে শুরু করে। আর ঠিক তখনই প্রিয়াঙ্কা তার আসল চালটা চালে। প্রেমের মাত্র 2 মাস যেতে না যেতেই প্রিয়াঙ্কা অজেন্দ্রকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। আর ফলাফল 2007 সালে প্রিয়াঙ্কা আর অজেন্দ্র চুপি চুপি গিয়ে কোর্টে রেজিস্ট্রি ম্যারেজ করে নেয়। বিয়ে তো হয়ে গেল, এবার বাড়িতে তো জানাতে হবেই। কিন্তু এখানেই ঘটল গন্ডগোল। এই খবরটা যখন প্রিয়াঙ্কার বাড়িতে পৌঁছায়, ওর মা বাবা কেউই এই বিয়েটাকে মেনে নিতে চায় না। তারা প্রিয়াঙ্কার এই খামখেয়ালি আচরণ আর উচ্ছৃঙ্খলতায় এতটাই রেগে যায় যে সেদিনই তারা সবার সামনে বলে দেয় যে আজ থেকে প্রিয়াঙ্কা আমাদের কেউ না।
তারা তখনই প্রিয়াঙ্কার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে তাকে ত্যায্য কন্যা করার সিদ্ধান্ত নিয়ে নেয়। অন্যদিকে বিয়ের পরপরই প্রিয়াঙ্কা চলে আসে আমরোহার অঞ্জুদের বাড়িতে। এদিকে অঞ্জুর বাড়ির লোকজন কিন্তু প্রিয়াঙ্কাকে নিজের ঘরের বউ হিসেবে একদম হাসি মুখেই মেনে নেয়। এবার শুরুতে প্রিয়াঙ্কা আর অঞ্জু ভেবেছিল যে সবকিছু ওদের প্ল্যান মতোই চলবে। প্রিয়াঙ্কা বাড়ির বউ আর অঞ্জু তো সেই বাড়িরই মেয়ে, ওদের আর কে আটকাবে। কিন্তু মানুষ যা ভাবে সেটা সব সময় হয় না। কয়েকদিন যেতে না যেতেই অঞ্জুর বাবা আর মা লক্ষ্য করে যে নতুন বউয়ের চালচলন একেবারেই স্বাভাবিক নয়। প্রিয়াঙ্কা তার স্বামী অজেন্দ্রর সাথে যতটা না সময় কাটায় তার থেকে কয়েক গুণ বেশি সময় কাটায় অঞ্জুর সাথে। আর শুধু সময় কাটানো নয়, তাদের বডি ল্যাঙ্গুয়েজ আর একে অপরের প্রতি ওই যে অস্বাভাবিক একটা টান, সেটা দেখে বাড়ির বড়দের মনে সন্দেহ জাগতে খুব একটা সময় লাগেনি। আর অজেন্দ্রকেও কিন্তু খুব বেশি দিন ধরে প্রিয়াঙ্কা তার রূপের মোহে অন্ধ করে রাখতে পারেনি। যেহেতু অজেন্দ্র কাজের সূত্রে বাইরে থাকতো, তখন প্রিয়াঙ্কা কিন্তু ওকে বিশেষ ফোন টোন করতো না। এবার যখন ছুটিতে বাড়ি ফিরত তখন দেখতো প্রিয়াঙ্কা তার প্রতি একদম উদাসীন। এবার একজন স্বামী হিসেবে যেটুকু আদর বা যত্ন তার পাওয়ার ছিল, প্রিয়াঙ্কার থেকে তার কিছুই সে পেত না। বরং সে দেখতো তার চোখের সামনে প্রিয়াঙ্কা আর অঞ্জু সারাক্ষণ ফিসফিস করে নিজেদের মধ্যে কথা বলছে। আর অজেন্দ্র ঘরে ঢুকলেই তারা কেমন যেন আড়ষ্ট হয়ে যাচ্ছে। আর এখান থেকেই অজেন্দ্রর মনে খটকা লাগতে শুরু করে, প্রিয়াঙ্কা কি তবে তাকে নয় বরং তার বোন অঞ্জুকে ভালোবাসে? আর এই সন্দেহটা যখন অজেন্দ্রর মনে বিষের মতো ছড়িয়ে গেল, তখন সে প্রিয়াঙ্কা আর অঞ্জুর উপর কড়াকড়ি শুরু করে। বাড়ির পরিবেশও ততদিনে মোটামুটি গরম হয়ে উঠেছে। প্রিয়াঙ্কা আর অঞ্জু খুব ভালো মতোই বুঝতে পারে এখানে আর থাকা যাবে না। তাই কাউকে কিছু না জানি হঠাৎ করেই দুজনে একদিন সোজা দিল্লি চলে আসে। এবার দিল্লি দিলওয়ালে কা শহর হলেও টাকা ছাড়া তো আর কোথাও টিকে থাকা যায় না। তাই ওরাও পড়লো একটা মহা ঝামেলায়। যে গ্ল্যামারাস লাইফের স্বপ্ন প্রিয়াঙ্কা দেখত, সেটা তখন ধুলোয় মিশে গেছে। দুই পরিবারের থেকে টাকা আসাও বন্ধ হয়ে গেছে। এদিকে কোনো কাজও নেই তাদের হাতে। মোটামুটি সব মিলিয়ে দুজনে একটা চরম আর্থিক অনটনের মধ্যে পড়ে। এক সময়ের মিস মিরাট তখন দিল্লির গলিতে গলিতে স্ট্রাগল করছে। কিন্তু এভাবে আর কতদিন? অঞ্জু প্রিয়াঙ্কাকে বোঝায় যে এবার মিরাটে ফিরতে হবে। কেন? কারণ ততদিনে অঞ্জু জেনে গেছে যে প্রিয়াঙ্কার বাবা মায়ের অনেক সম্পত্তি আছে মিরাটে, কিন্তু সেই সম্পত্তির পুরোটাই তার ভাই গৌরবের নামে হয়ে যাওয়ার কথা। অঞ্জু তখন প্রিয়াঙ্কাকে বারবার বোঝাতে লাগলো যে যতই হোক প্রিয়াঙ্কা তো ওদের মেয়ে, তাই নিজের ভাগটা ওকে নিজেকেই বুঝে নিতে হবে। ব্যাস, প্রিয়াঙ্কাকে ম্যানিপুলেট করা অঞ্জুর জন্য এখন আর কোনো কঠিন কাজ নয়। তাই দুজনে মিলে কিছুদিনের মধ্যেই চলে এলো মিরাটে, তবে নিজেদের বাড়িতে নয়। ওরা দুজন মিরাটের টিপি নগর এলাকায় একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে আর সুযোগ খুঁজতে থাকে কিভাবে এই সম্পত্তিতে ভাগ বসানো যায়। 10ই নভেম্বর 2008 সোমবার। সেদিন সন্ধেবেলা মিরাটের প্রেম প্রয়াগ কলোনির বাড়িতে হাজির হয় প্রিয়াঙ্কা আর অঞ্জু। প্রিয়াঙ্কার বাবা প্রেমবীর সিং তখন বাড়িতে ছিলেন না। মা সন্তোষ দেবী যখন দরজা খুললেন, নিজের আদরের ছোট মেয়েকে দেখে তার মনটা গলে গেল। তিনি ভুলেই গেলেন যে এই মেয়েকে তারা ত্যায্য কন্যা করেছিলেন। মা হিসেবে পরম মমতায় তিনি প্রিয়াঙ্কা আর অঞ্জুকে ঘরের ভেতরে ডাকলেন। তবে ঘরের ভেতরে ঢুকেই প্রিয়াঙ্কা প্রথমে যে কাজটা করলো সেটা খুব অদ্ভুত। ও খুব ভালো করেই জানতো ওর বাড়ির পোষা কুকুরটা ওকে খুব ভালো করেই চেনে, কিন্তু অচেনা কাউকে দেখলে বা বাড়িতে কিছু ঘটলে সে চিৎকার করে পাড়া মাথায় করবে। তাই সুযোগ বুঝে ওকে আদর করতে করতে ছাদে নিয়ে গিয়ে শক্ত করে বেঁধে দেয়। তারপর নিচে নেমেই হঠাৎ করে প্রিয়াঙ্কা একটা নতুন ড্রামা শুরু করে। প্রথমে এই বাড়িতে ফেলে যাওয়া ওর কিছু ডকুমেন্ট নিয়ে কথা শুরু হয়। তারপর সেই কথা ধীরে ধীরে গড়ায় সম্পত্তির ভাগাভাগি অবধি, এবং সম্পত্তির ভাগাভাগিতে কথা যেতেই শুরু হয় মায়ের সাথে অশান্তি, এবং মুহূর্তের মধ্যেই এই অশান্তি চরমে পৌঁছে যায়। সন্তোষ দেবী যখন প্রিয়াঙ্কাকে বোঝানোর চেষ্টা করছিলেন বা হয়তো কিছু বকাঝকা করছিলেন, তখন হঠাৎ করেই প্রিয়াঙ্কা আর অঞ্জু তার মায়ের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রিয়াঙ্কা নিজের হাতে তার মায়ের গলা টিপে ধরে, এদিকে অঞ্জু হাত দুটোকে শক্ত করে চেপে ধরে যাতে তিনি নড়তে না পারেন। তারপর মাত্র কয়েক মিনিটের দস্তাদস্তি, সব শেষ। কয়েক মিনিট পরেই সন্তোষ দেবীর নিথর দেহটা লুটিয়ে পড়ল বিছানার উপর। সম্পত্তির লোভে নিজের মাকেই খুন করল এক মেয়ে। কিন্তু খুনের পর প্রিয়াঙ্কার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা ছিল না, বরং সে ঠান্ডা মাথায় ড্রেসিং টেবিল থেকে
ক্রিম নিয়ে মায়ের মুখে লাগিয়ে দেয় যাতে গলার দাগগুলো বোঝা না যায়। নাকের রক্ত মুছে সেখানে তুলো গুজে দেয়। সবটাকে এমনভাবে সাজানো হয় যেন দেখে মনে হয় মা অঘোরে ঘুমাচ্ছেন। এরপর শুরু হয় এক বিভীষিকাময় অপেক্ষা। প্রায় 1 ঘন্টা ধরে প্রিয়াঙ্কা আর অঞ্জু ওই মৃতদেহের পাশেই বসে থাকে। তারপর রাত 8টা নাগাদ গেটের দরজা খোলার আওয়াজ হয়। প্রেমবীর সিং বাড়ি ফেরেন। এবার তিনি ঘরে ঢুকতেই স্ত্রীকে ওইভাবে শুয়ে থাকতে দেখে একটু সন্দেহ হয় এবং যখন একটু কাছে গিয়ে চেক করে তখন বুঝতে পারে সন্তোষ দেবী আর এই পৃথিবীতে নেই। সাথে সাথে একটা চিৎকার করতে যাবেন, ঠিক এমন সময় প্রিয়াঙ্কা আর অঞ্জু তাকে সজোরে ধাক্কা মারে। তার মাথা গিয়ে সজোরে দেওয়ালের সাথে ধাক্কা খায় এবং তিনি সাথে সাথে জ্ঞান হারিয়ে পড়ে যান। এর মধ্যেই প্রিয়াঙ্কা 1 মুহূর্ত দেরি না করে রান্নাঘর থেকে একটা ধারালো ছুরি নিয়ে আসে। এরপর সে যেটা করে সেটা কোনো সুস্থ মানুষ হয়তো কল্পনাও করতে পারবে না। নিজের জন্মদাতা বাবার বুকে এবং পেটে 11 বার ছুরি চালায়। 11 বার। পুরো মেঝে তখন রক্তে ভাসছে, কিন্তু প্রিয়াঙ্কা আর অঞ্জু তখনও খুব শান্ত। বাবার মৃত্যু নিশ্চিত করার পর মায়ের মতোই তার নাকেও তুলো গুজে দেয় প্রিয়াঙ্কা। ক্ষুব্ধ হয়ে গেল। এবার এটাকে এমনভাবে সাজাতে হবে যেন দেখে মনে হয় ডাকাতি। প্রিয়াঙ্কা খুব ভালো করে জানতো তার মা সোনাদানা কোথায় রাখে। সে আলমারি খুলে নগদ 50,000 টাকা আর যা গয়না ছিল সবকিছু একটা ব্যাগে ভরে নেয়। এমনকি প্রিয়াঙ্কার মায়ের আঙ্গুলে যে আংটিটা ছিল সেই আংটিটা খুলছিল না, আটকে গেছিল। এবং তখন প্রিয়াঙ্কা বিনা দ্বিধায় মায়ের হাড় ভেঙে সেই আংটিটা খুলে নেয়। আর সবশেষে ওরা আলমারি থেকে সম্পত্তির সেই অরিজিনাল দলিলগুলো ব্যাগে ভরে নেয়। এরপর সারা ঘরে জিনিসপত্র ছড়িয়ে দিয়ে চুপচাপ বাইরে থেকে তালা দিয়ে ওরা পালিয়ে যায়। তার পরের দিন মানে 11ই নভেম্বর প্রিয়াঙ্কার মাসি মঞ্জুলতা সকাল থেকেই দিদি আর জামাইবাবুকে ফোনে পাচ্ছিল না। এবার একটু চিন্তিত হয়ে দুপুরবেলা তিনি পৌঁছে গেলেন তাদের বাড়িতে এবং বাড়িতে পৌঁছে দেখলেন সদর দরজায় তালা দেওয়া, কিন্তু বারান্দার লাইটটা তখনও জ্বলছে আর রোদে পুড়ে কুকুরটা ছাদে চিৎকার করছে। যখনই এরকম কোনো অঘটন ঘটে মানুষের একটা সিক্স সেন্স কাজ করে, আমি দেখেছি। তো সেরকমই মঞ্জুলতা দেবীর একটা সিক্স সেন্স কাজ করে। তার কি মনে হয় তিনি প্রতিবেশীদেরকে ডেকে এনে তালা ভেঙে বাড়ির ভেতরে ঢুকে এবং ভেতরে ঢুকতেই চিৎকার করে ওঠেন তিনি। গোটা মেঝে তখন লাল আর তার মাঝখানেই পড়ে আছে 2টো নিথর দেহ। এরপর পুলিশ আসে, ফরেন্সিক টিম আসে এবং শুরুতে এই গোটা ক্রাইম সিনটা দেখে মনে হয় যে এটা একটা ডাকাতিরই ঘটনা। কিন্তু পুলিশের তুখর অফিসারদের মনে একটা খটকা লাগে। প্রথমত, ঘরের দরজা জানলা কিছুই ভাঙা হয়নি, তার মানে খুনি পরিচিত কেউ এবং তার কাছে বাড়ির চাবি ছিল। দ্বিতীয়ত, ডাকাতরা সাধারণত ডাকাতি করার পর ডেড বডির নাকে তুলো গুজে দেয় না বা মুখে ক্রিম মাখিয়ে যায় না। আর তৃতীয়ত বা সব থেকে বড় ক্লু, সেটা পাওয়া গেল লাশের হাতের মুঠোয়। দস্তাদস্তির সময় খুনিদের কিছু চুল আটকে গেছিল সন্তোষ দেবীর হাতে। আর চুলের লেন্থ দেখে পুলিশ খুব ইজিলি বুঝে যায় যে খুনি একজন নারী। এদিকে সবাই দেখতে পায় প্রিয়াঙ্কার ভাই গৌরব আর বড় বোন দ্রুত বাড়ি পৌঁছালেও প্রিয়াঙ্কার কোনো পাত্তা নেই, তার ফোনটাও সুইচ অফ। পুলিশ তখন প্রিয়াঙ্কার সিডিআর আর লোকেশন চেক করে এবং এটা চেক করতেই সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়। 10ই নভেম্বর রাতে তাদের লোকেশন ছিল ঠিক ওই পাড়াতেই। এলাকার সিসিটিভি ফুটেজেও দেখা যায় প্রিয়াঙ্কা আর তার সাথে একটা ছোট চুলের মেয়ে রাত্রেবেলা এলাকায় ঘোরাঘুরি করছিল। ব্যাস, এই বিষয়টা পরিষ্কার হওয়ার পরেই পুলিশ আর 1 মুহূর্ত সময় নষ্ট না করে প্রিয়াঙ্কার খোঁজ শুরু করে। প্রায় 1 সপ্তাহ ধরে চলে সেই খোঁজ এবং 1 সপ্তাহ ধরে সিভিল ড্রেসে ওত পেতে বসে থাকার পর অবশেষে 17ই নভেম্বর 2008 তারিখে মিরাটের টিপি নগর এলাকা থেকে পুলিশ গ্রেফতার করে প্রিয়াঙ্কা আর অঞ্জুকে। পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে তারা বেশিক্ষণ টিকতে পারেনি। কয়েক ঘন্টার মধ্যেই সমস্ত সত্যি স্বীকার করে নেয়। এছাড়া তাদের ঘর থেকে সেই রক্তমাখা ছুরি, লুটের টাকা আর সেই সম্পত্তির দলিল, যে দলিলে প্রিয়াঙ্কার নাম ছিল না বলে সেই রক্তগঙ্গা বইয়ে দিয়েছে, সেই দলিলটাও উদ্ধার করে পুলিশ। যাই হোক, এরপর দুজনের জেল হয়, কিন্তু জেলে যাওয়ার পর এই দুজনের আচরণ সবাইকে অবাক করে দেয়। ওরা জেদ ধরে নেয় যে জেলের মধ্যে ওদেরকে এক সেলে রাখতে হবে।
বাট এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি যে তারা ফাইনালি এক সেলে থাকতে পেরেছিল কি না, বাট আমার মনে হয় পারেনি। যাই হোক, পরবর্তীকালে 2010 এবং 11 সালে তারা সাময়িকভাবে জামিন পেয়েছিল, কিন্তু আইনি লড়াই চলতে থাকে এবং 2015 সালে যখন বিচার শেষ হয় তখন তারা দাবি করে যে পুলিশ তাদেরকে মেরে এই স্বীকারোক্তি নিয়েছে। প্রিয়াঙ্কা তো আদালতে এমন নাটক শুরু করে যে সে আসল খুনির নামও জানে, কিন্তু সে বলবে না। কিন্তু ফরেন্সিক রিপোর্ট আর সিসিটিভি ফুটেজের সামনে তাদের এই নাটক কাজ করে না এবং 2015 সালে মিরাট আদালত তাদেরকে যাবজ্জীবনের কারাদণ্ড দেয়। পরবর্তীকালে 2017 সালে এলাহাবাদ হাইকোর্টেও এই সাজা বহাল রাখে। তো এই ছিল আমাদের আজকের কেস। কিন্তু এই কেসটা শেষ করার আগে আমি আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই। যে মা বাবা হাত ধরে হাঁটতে শেখালো, যে বাবা মায়ের জন্য প্রিয়াঙ্কা একদিন মিস মিরাট হতে পেরেছিল, সেই বাবা মায়ের বুকে সে 11 বার ছুরি চালিয়েছে। ভাবতে পারছেন, 11 বার নিজের বাবা মায়ের বুকে ছুরি চালিয়েছে। এবার প্রশ্ন হচ্ছে, এটা কি শুধুই অঞ্জুর প্রতি তার ভালোবাসা, নাকি সম্পত্তির লোভ আর ইগোর একটা ভয়ঙ্কর মিশ্রণ? আপনার কি মনে হয়? এটা কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ ভালোবাসা কখনোই কারোর বুকে ছুরি মারতে শেখায় না। যাই হোক, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন রইল, প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, আর আমাদের এই চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমরা 1.5 লাখের মাইলস্টোন পেরিয়ে গেছি, এবার আমাদের টার্গেট 2 লাখ। দেখা যাক 2 লাখ কতদিনে কমপ্লিট হয়, বাট আমার বিশ্বাস আপনারা এইভাবে পাশে থাকলে খুব বেশি দিন লাগবে না। যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন।